প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এছাড়াও আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন, যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তার আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ঢাকা 8 আসন একটি বিশেষ আসন। শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ ওসমান হাদীর গায়েও ডিম মারা হয়েছিল, তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। অনেক বাধার কথা তিনি মিডিয়াতে জনসম্মুখে আনেনও নাই এবং অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই 8 আসনে। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে, সেখানে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ, পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে, তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে। ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে,
তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 18 সালের ইলেকশন দেখেছি। 18 সালের ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল। আপনারা মাঠে নামতে পারেন নাই, আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আমরা 24-এ দেখছি আপনারা এর আগে 28শে অক্টোবর 3টা ককটেলের পরে আপনারা 3 মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল। আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য, সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে। আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে। আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা থাকতে পারে, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, তার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা তাকে বেয়াদব বলতেছেন, আপনারা তাকে আরো 10টা কথা বলেন। রাজনীতি মানে, নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না, এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণ অভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না, এসব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে। ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বুঝেনও নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ফলে অতীত ধরে কথা বলতে সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করব। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল,
কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণ অভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্র দল, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল। এবং এটা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন, খুঁজলে একই জিনিস পাবেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া। এই জন্য তাকে কি অবস্থা ছিল, কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ফলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী এই ঢাকা ৮-এর মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। কিন্তু আজকে যেটা হয়েছে, এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক, এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয়, এবং বিএনপি দলীয়ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12ই ফেব্রুয়ারি ইলেকশনে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা, ওনারা আহত হয়েছেন প্রায় 12 জনের উপরে। সেটা শুধু অনেক মিডিয়াতেও এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে, তোপের মুখে হচ্ছে। এইটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা। যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের অনেক ভাই বোনেরা আহত হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এবং এইটা আমরা আইনিভাবে, রাজনৈতিকভাবে আমরা এটার মোকাবেলা করব। এখন আপনাদের সামনে আমাদের এখানে ছাত্র শিবির, ছাত্র শক্তি, যুব শক্তি